যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। অনেক ভালোবাসি আমি, অনেক ভালোবাসি। প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জনপ্রিয় দেশ সেরা তথা দেশ বরেণ্য উপস্থাপক হানিফ সংকেত স্যার প্রায় সময় এই কথাগুলো বলে থাকেন। মুখের কথা আর ধনুকের তীর দুটোই সমান, যাহা বেরিয়ে গেলে আর কখনোই ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই আমি হানিফ সংকেত স্যারের কথার সাথে তালে তাল মিলিয়ে বলতে চাই, কথা দিয়ে কথা রাখার সাধ্য সবার নাই। জীবন মানে হাসি কান্না, বুঝতে হবে ভাই। কথার তালে কথা হলে কথায় ওঠে সুর, কথায় মানুষ কাছে আসে, আবার কথায় বহু দূর। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, তাই কথা বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন, তবে আপনি নিরাপদ ও ভালো থাকতে পারবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক মণ্ডলী, আমার মনে বসত করে এমন একজনের মেয়ে, নয়ন জুড়ায় তাহার পানে একটি নজর, যে জানি না সে কেমন করে কেড়ে নিল মন, শুধু জানি সে জড়িয়ে আছে আমারই জীবন। তুমি আমার জীবন মরণ, তুমি আমার আশা, তুমি আমার সুখ দুঃখ, তুমি ভালোবাসা। জীবন সাথী করব তোমায়, জানে না তো কেউ, শতবার বলছি তোমায় আই লাভ ইউ। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান যুগ মোবাইলের যুগ। কম বেশি আমরা সবাই মোবাইল চালাই এবং ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কাটাই। এই ফেসবুকে চলে নানা রকম চ্যাটিং বা সত্য মিথ্যা প্রেম কাহিনী। অর্থাৎ এই ফেসবুকেই হয় প্রেমিক প্রেমিকার প্রথম প্রেম বা ভালোবাসার সৃষ্টি, যেটিকে বলা হয় ফার্স্ট লাভ। তবে আমার বিশ্বাস, ফেসবুকের প্রেম ভালোবাসা বা বিয়ে কোনোটি সত্য বা বাস্তব নয়, কারণ ফেসবুকের প্রেম ভালোবাসা বা বিয়ে আজও কোনোটি সঠিকভাবে দেখে নাই। তাই আমি ফেসবুক সম্পর্কে একটু বাড়িয়ে বলতে চাই। আকাশ দেখেছি, নদী দেখেছি, দেখেছি অনেকের তারা, কিন্তু আজও দেখিনি ফেসবুকে আমার আসল বন্ধু তারা। ফেক আইডি খুলে তারা করে অভিনয়, নতুন নতুন প্রোফাইল পিক দেখে ছেলেরা যেন সদাই ক্রাশ খায়। আসলে ছেলের সাথে ছেলে আর মেয়ের সাথে মেয়ের চলছে কঠিন প্রেম। ফেসবুক যেন মডার্ন যুগে চমৎকার এক গেম। সেই সাথে আমি আর একটু যোগ করতে চাই, বাংলাদেশের জনপ্রিয় তরুণ প্রজন্মের সেই আকর্ষণীয় কণ্ঠশিল্পী সেলুন হাসান এই ফেসবুক সম্পর্কে প্রায় সময় এই গানটি বলে থাকেন। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আনন্দ লাগে, অনেক সময় দেখি অনেক এরকম অনেক কিছু আমাদের অনেক ভালো লাগে। এর কারণে আমি অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। হানিফ সংকেতের যেরকম ভালোবাসতাম, তার দ্বিতীয় পর্যায়ে আমি উঠাইছি যে মৃদুল আহমেদ হানিফ সংকেত, দ্বিতীয় হানিফ সংকেত। মানে কঠিন একটা প্রশ্ন হয়ে গেল মনে হয় আমার জন্য। আমি সর্বপ্রথম হানিফ সংকেত স্যারকে স্যালুট জানাবো। তাকে কখনো দেখিনি, তবে দেখার খুব ইচ্ছা। ম্যাক্সিমাম টিভি প্রোগ্রামগুলোতে বা টিভিতে সাক্ষাৎকার হচ্ছে, তারা কিন্তু আমাকে এই প্রশ্নটা করে যাচ্ছেন যে আসলে আপনি কি হানিফ সংকেত স্যারকে দেখতে চাচ্ছেন বা দেখা করতে চাচ্ছেন বা দেখা হয়েছে। আসলে তারা যখন এই প্রশ্নটা করেন, আমার কিন্তু কতটা যে কষ্ট লাগে বা আমি আসলে ইমোশনালভাবে আঘাতপ্রাপ্ত হই, এটা আমি বোঝাতে পারবো না। কারণ যাকে ঘিরে আমার এই আয়োজন, যাকে কেন্দ্র করে অনুকরণ করে আমার উঠে আসা এবং উপস্থাপন আমার একটা ইনকাম সোর্স হয়ে দাঁড়িয়েছে, একটা পেশায় পরিণত হয়েছে। আর তাকে কেন দেখতে চাবো না? অবশ্যই তিনি কাঙ্ক্ষিত পারছেন, তার সাথে দেখা হওয়া মানে আমি মনে করবো যে আমার স্বপ্ন অনেকাংশে পূরণ হয়ে গেছে। যেদিন হানিফ সংকেত স্যার আমার উপস্থাপনাগুলো দেখে বিন্দু পরিমাণ তার কাছে ভালো লাগবে, আমাকে ইনভাইট করবেন এবং তার পাশে দাঁড় করিয়ে দুই একটা কথা শোনার জন্য আমাকে অনুমতি দেবেন, আমি মনে করবো আমি করছি, আমি সফল, আমি সাকসেস। ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা এখন যেহেতু ধ্যান জ্ঞান নেশা পেশা পুরোটাই এটা হয়ে গেছে, তো অবশ্যই আমি বলবো যে উপস্থাপনাটা আমি পেশা হিসেবে বেছে নিতে চাচ্ছি। যদিও আমি শিক্ষকতা পেশায় আছি, একটা স্কুল উপদেষ্টা হিসেবে আছি, আপনি কিছুক্ষণ আগে যেখানে গিয়েছিলেন, এবং আমার একটা কোচিং সেন্টার রয়েছে 5 থেকে কলেজ পর্যন্ত। মাশাআল্লাহ সব কিছুই ভালো চলছে, কিন্তু এর মধ্যেও কেমন জানি উপস্থাপনার যে বিষয়টা প্রতিটা মুহূর্তে আমাকে হিট করে, নাড়া করে, যে ভালো কিছু করতে হবে, দেখাতে হবে, মানে রাতের ঘুম যেটাকে তাড়া করে দেয়। সেটাই একটা কথা আছে না যে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না। বিলিভ করুন যে আসলে এই প্রেজেন্টেশন আমাকে টোটালি ঘুম থেকে বিরত করে ফেলেছে। আমি রাত্রে যখন ঘুমাই, যখন কোনো ছন্দের কথা মনে হয়, কোনো সাক্ষাৎকার কথা মনে হয়, তখন আমি উঠে ডায়েরিতে লেখার চেষ্টা করি, নোট করার চেষ্টা করি, আগামীকাল কী বলবো, এই চ্যানেলে কী বলবো, এইগুলোই মানে প্রতিনিয়ত এই জিনিসগুলো নিয়ে আমার ভাবনা চলছে। পেশা হিসেবে উপস্থাপনা কতটুকু নিরাপদ পেশা, এবং আপনি কি ফাইনালি কি এই ধরনের চিন্তাভাবনা আছে কিনা যে উপস্থাপক হিসেবে নিজেকে সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে, এরকম চিন্তা আছে? অবশ্যই, যেভাবে আপনারা এগিয়ে আসছেন, আমি সবচেয়ে এই জিনিসটা বিশ্বাস করি, যারা মিডিয়া পার্সন রয়েছেন আপনারা চাইলে একজন ব্যক্তিকে একবার জিরো থেকে হিরো বানাতে পারেন, আবার দেখা যায় রাতারাতি আপনারা হিরো থেকে জিরো বানাতে পারেন। তা আপনারা যেভাবে এগিয়ে আসছেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন, বা আমার কথাগুলোকে আপনারা পছন্দ করছেন কিনা তো আমার কাছে আসছেন, এটা বিশ্বাস। তা সেখানে ভালো কিছু তো ঘটবেই, কিন্তু যে আরেকটা প্রশ্ন করেছেন যে
কখনো কি বিরক্ত হন নাকি? না, বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেকেই হয়তো বা যাওয়ার পর যেভাবে রিসিভ করেন, যে একটা ভালো একটা জায়গা দেন বসার জন্য, কথা বলার জন্য একটা মাধ্যম করে দেন, তো এর থেকে আর প্রাপ্তি কী হতে পারে? যে এত লোক, সিনিয়র জুনিয়র এত লোক থাকেন ভিআইপি, তাদের সামনে মঞ্চে উঠে কথা বলা, তারা পারমিশন দিচ্ছেন, পাশে বসে রাখছেন, কথা বলছেন, এর থেকে আর ভালো কিছু তো মনে হয় না যে আসলে আশা করা যায় একজন ব্যক্তি হিসেবে। আমার পুরো নাম মোহাম্মদ বিজয় আহমেদ বাদল, কিন্তু আমার ফেসবুক পেজ, আমার আইডি, চ্যানেলের নাম ছিল উপস্থাপক বিজয়, এবং গাজীপুরে আমাকে এই নামেই সবাই চিনতেন, যে উপস্থাপক বিজয় নামে। কিন্তু আরটিভিতে গত মাসের 5 তারিখে সাক্ষাৎকার হওয়ার পর তারা হানিফ সংকেত স্যারের সাথে কম্পেয়ার করে আমার নামকরণ করেন বিজয় সংকেত। মানে উপস্থাপক বিজয় থেকে হয়ে যায় বিজয় সংকেত, মানে হানিফ সংকেত স্যারের নামের কিছু অংশ এখানে যুক্ত করা হয়। এটা হয়তো বা সর্বোচ্চ একটা গর্বের বিষয়, এবং এরপরে সময় টিভি বা যে টিভি চ্যানেলগুলো আসতেছেন তারা ওই লেন্থেই কাজ করে যাচ্ছে।